আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ক্লাস করব ভূগোল প্রথম পত্রের 3 নম্বর ম্যারাথন ক্লাসে। এবং 3 নম্বর ম্যারাথন ক্লাসে আমরা আজকে আলোচনা করব ভূগোল প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন এবং 8ম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। তোমরা যে যেখান থেকে আজকের ক্লাসে জয়েন হয়েছো কমেন্টে জানাও যে আমার কথা সব ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। আমাদের 3টার দিক থেকে ক্লাস নেওয়ার কথা ছিল, বিদ্যুৎ ছিল না, এই কারণে আমাদের ক্লাস শুরু করতে লেট হয়েছে। তোমরা যারা ক্লাসে জয়েন করেছো জানাও যে সব কিছু ঠিক আছে কিনা। আমাদের যেহেতু ক্লাস শুরু করতে লেট হয়ে গেল, আমি একটু ওয়েট করি তোমাদের জন্য যে তোমরা ক্লাসে জয়েন করো, দেন আমরা মেইন আলোচনাগুলো শুরু করব। আর যদি কোনো ধরনের কোশ্চিন বা কোনো ধরনের ডাউট থাকে সেগুলো অবশ্যই তোমরা জানাবা। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে থাকবে, তোমরা যে যেখান থেকে আমার ক্লাসে জয়েন করেছো অবশ্যই কলেজ নাম বলতে পারো, আর তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও আর কি। ওকে, যদি ক্লাসের সাউন্ড বা সব কিছু যদি তোমাদের কাছে ক্লিয়ার দেখা যায়, একটু কমেন্টকে জানিয়ে দিবা যে তোমরা সব কিছু ভালোভাবে দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ। আমরা গত 2টা ক্লাস কিন্তু নিয়েছি, সেখানে ভূগোলের বোর্ড কোশ্চিন অ্যানালাইসিস করছি এবং সেখান থেকে কি এমসিকিউ, সৃজনশীল এবং বোর্ডের মূল প্রশ্নগুলো যেগুলো ছিল সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মূল আলোচনা শুরু করে দিই। যে ষষ্ঠ অধ্যায় হচ্ছে কি যে জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন। তাহলে এই যে এখানে এই ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে কিন্তু 2টা অংশ রয়েছে, একটা জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন। আমরা যখন পঞ্চম অধ্যায় পড়েছিলাম তখন কিন্তু আমরা যে পঞ্চম অধ্যায়ে কি পড়েছিলাম যে জলবায়ুর উপাদান এবং জলবায়ুর পরিবর্তন, জলবায়ুর নিয়ামক। এখন এই যে জলবায়ুর উপাদানগুলো কিভাবে পৃথিবীব্যাপী এই জলবায়ু অঞ্চলে পরিণত হলো এবং এই জলবায়ু অঞ্চলগুলো আবার মানুষের কি কি কার্যক্রমের মাধ্যমে এই জলবায়ু অঞ্চল সেটা পরিবর্তনের সম্মুখীন হয়, সেই সমস্ত বিষয় কিন্তু এই অধ্যায়ের মূল বিষয়। ঠিক আছে, ওকে। লাবন ইসলাম লামিয়া জয়েন করেছো, রাফসান রাফি। ওকে, তোমরা যারা জয়েন করেছো আশা করি তোমাদের কোনো কোশ্চেন থাকলে কিন্তু তোমরা করবা। আমরা মেইন আলোচনায় চলে যাই। তাহলে এই চিত্রের মাধ্যমে একটু দেখো, আমরা বোর্ড কোশ্চেন একটু সমাধান করি। যে এই কোশ্চেনে 1 নম্বরে কি দেখানো হচ্ছে, একটা চিত্র দেওয়া রয়েছে। দেখো আমাদের গত 24-এর যে পরীক্ষা ছিল আর কি, গত 24-এর যে পরীক্ষাটা ছিল, এই পরীক্ষাটা কিন্তু অধিকাংশই চিত্র দিয়ে কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হয়েছে। সেই হিসেবে আমাদের অবশ্যই চিত্র দেখে ভালো করে বুঝে অনুযায়ী আমাদের কি করতে হবে, উত্তর করতে হবে। এই যে একটা পৃথিবীর মানচিত্র দেওয়া রয়েছে এবং একটা কাল্পনিক রেখা দেওয়া রয়েছে যেটার মান দেওয়া রয়েছে 0 ডিগ্রি। আমরা জানি কি পৃথিবীকে ঠিক সমান 2টা অংশে বিভক্ত করা হয়েছে, যে উত্তর দক্ষিণ বরাবর যে সমান একটা কাল্পনিক রেখা করা হয়েছে সেটা হচ্ছে বিষুব রেখা বা নিরক্ষরেখা। এখন এই নিরক্ষরেখার মানটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এখন যদি জলবায়ু অঞ্চল হিসেবে আমরা আলোচনা করি তাহলে পৃথিবীর
কে আমরা এই জলবায়ু শ্রেণীবিভাগ হিসেবে মোট 3টা অংশ দেখতে পাই। একটা হচ্ছে এই নিরক্ষরেখা বা বিষুবরেখাকে কেন্দ্র করে এর আশেপাশে যেই দেশগুলো রয়েছে এই দেশগুলোতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আবার এই যে স্থানে যে তোমার এখানে হচ্ছে তোমার ইউরোপের দক্ষিণে আফ্রিকার উত্তরে যে ভূমধ্য সাগর রয়েছে, জাস্ট এই ভূমধ্য সাগরের কে কেন্দ্র করে এই আশেপাশে অঞ্চলের আবার ভিন্ন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। এই ভূমধ্য সাগরের উপর নির্ভর করে এখানে যে এক ধরনের জলবায়ু দেখা যায় সেটা হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। তারপরে এই উত্তর দিকে এইদিকে তোমার কর্কট ক্রান্তি রেখা চলে গিয়েছে। এই কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা, এই রেখা বরাবর যে আরেক ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় যেটা ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর দিকটা পরিবর্তন হয়ে যায়, এটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চল। এইভাবে কিন্তু পৃথিবীতে এই 3 প্রকারের মোস্ট জলবায়ু অঞ্চল সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা কিন্তু হয়ে থাকে। এখন দেখো প্রশ্নগুলো কি এসেছে যে বায়ুর আর্দ্রতা কাকে বলে। এখন বায়ুর আর্দ্রতা কাকে বলে এটার এক কথায় উত্তরটা হচ্ছে যে জলবায়ুতে যে বায়ুর উপস্থিতি আর কি, জলবায়ুর যে উপস্থিতি বা ধারণ করার ক্ষমতা, জলবায়ু তোমার বায়ুমণ্ডলে জলবায়ু ধারণ করার যে ক্ষমতা বা যে পরিমাণে উপস্থিতি আছে এটাকে বলা হয় বায়ুর আর্দ্রতা। এটা আমরা গত ক্লাসেও কিন্তু পড়েছি। এখন দেখো গ্রিন হাউস প্রভাব। এখন এই গ্রিন হাউস প্রভাব এটা মনে করি আমরা এতটা ইম্পর্টেন্ট না যে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, কিন্তু গ্রিন হাউস প্রভাব দেখো এইটা একটু জানার আছে যে আমাদের যে জলবায়ুগুলো পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের ক্ষেত্রে জাস্ট গ্রিন হাউসের প্রভাবটা কিরকম আসে সেটা একটু দেখি। যে আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীতে সূর্য কি করতেছে, তাপ প্রয়োগ করতেছে। সূর্য যখন তাপ প্রয়োগ করে তখন কি হয়, এই যে সূর্যের তাপ পৃথিবী পৃষ্ঠে কিন্তু আসে, তাই না? কিন্তু যখন গ্রিন হাউসের ফলে কোথাও যদি পৃথিবীর এই যে তোমার উচ্চ অক্ষাংশ এবং দক্ষিণ অক্ষাংশে, এগুলো সবই উচ্চ অক্ষাংশ, এই অংশে তোমার সূর্যের তাপ কিন্তু পৌঁছায় না। এক কথায় শীত প্রধান অঞ্চলে সূর্যের তাপকে ব্যবহার করে একটা কাচের তৈরি তোমার ঘরে এইভাবে কি করা হয় যে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করা হয়। এখন কিভাবে, যখন দিনের বেলা হয় তখন এই যে সূর্যের তাপ এই কাজ ভেদ করে এর মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে, কিন্তু যখন এই সূর্যের তাপ থাকে না, এই যে পরিমাণে ভিতরে তাপ প্রয়োগ করেছে এই তাপ যখন বিকিরণ হতে থাকে, বাইরে আসতে থাকে, তখন এই কাচের পুরুত্বের কারণে যে পরিমাণে তাপ প্রবেশ করেছিল সেই পরিমাণে তাপ বের হতে পারে না। এর ফলে এই ঘরের মধ্যে উষ্ণ থাকে। ঠিক আছে, ঠিক একইভাবে আমাদের পৃথিবীতে এই যে শীত প্রধান অঞ্চলে বা পুরো পৃথিবীতে যখন সূর্যের তাপ বেশি আসে এবং আরো আনুষঙ্গিক কারণে যখন আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের জৈব কণা বা এইগুলো সংমিশ্রণ এখানে পুরো হয়, তখন এই সূর্যের তাপ আসে আমাদের ভূপৃষ্ঠে, কিন্তু যে পরিমাণে তাপ আসে সেই পরিমাণে তাপ বিকিরণ হতে পারে না। এই যে বায়ুমণ্ডলে বাধা পেয়ে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি করে। পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা কি করে, বৃদ্ধি করে। যখনই স্বাভাবিক তাপমাত্রা থেকে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে তখন এই পৃথিবীর বরফগুলো এগুলো কিন্তু গলতে শুরু করে এবং পৃথিবীর নিম্ন অঞ্চলগুলো ডুবে যায়। তাহলে এই যে গ্রিন হাউসের প্রভাব কিভাবে বোঝানো যাচ্ছে আর কি, এরকম আর কি। ঠিক আছে, ওকে। শোনো, যে পাপিয়া বারুয়া বলছে তোমাদের ইসলামিক হিস্ট্রি ক্লাস, এগুলো সব ক্লাস হবে তোমাদের মানবিক এবং ব্যবসায় শিক্ষার সকল সাবজেক্টের ক্লাসগুলো হবে যখন যেই সাবজেক্টের ক্লাস পরীক্ষা হবে সেই পরীক্ষার আগে ক্লাসগুলো কিন্তু হবে, এইটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, তারপরে এখন আমরা দেখি গ নম্বরে উদ্দীপকে উল্লেখিত খ অঞ্চলের জলবায়ু বর্ণনা দাও। তোমরা ক্লাস করার সময় যদি
আমার লেকচার বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জেনে নিবা। আমি তোমাদেরকে এইভাবে পড়ানোর চেষ্টা করছি, এই যে আমার ক্লাস করছো, ক্লাসের পরে যাতে গিয়ে আবার রুমে আবার তোমাকে না পড়া লাগে, ক্লাসের পরে যাতে তোমাকে আর রুমে পড়াশোনা করা না লাগে, সেই হিসেবে কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি। একবারে কিন্তু সব বিষয়গুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি। আর সব যদি আলোচনা করে দিই তাহলে কি পরবর্তীতে কি পড়াশোনা লাগবে? যদি পড়াশোনা লাগে তাহলে তোমার সেটা সমস্যা, কারণ আমি সব বিষয়গুলো ব্যাখ্যা সহকারে জানাচ্ছি। দেখো, উদ্দীপকে উল্লেখিত খ অঞ্চলের জলবায়ুর বর্ণনা করো। এখন খ অঞ্চল কোনটা? এইটা হচ্ছে ক অঞ্চল, তবে তোমাদের এখানে একটু কাছে আছে, তবে ক অঞ্চল হবে একটু নিচের দিকে। হ্যাঁ, উদ্দীপকের এটা হচ্ছে ক অঞ্চল আর এটা হচ্ছে খ অঞ্চল। আমরা এই নিরক্ষরেখাকে কেন্দ্র করে এই খ অঞ্চলকে যদি বর্ণনা করি তাহলে আমরা এটা বুঝতে পারতেছি এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এটাকে কি বলতে পারতেছি? আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে এটাকে নির্দেশ করতেছে। এখন যখনই আমাদেরকে বলবে যে এই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো, তখনই আমি কি বলেছি তোমাদেরকে? সবসময় মনে রাখবা, আমার যেইটাই চাক না কেন আমি একটা চিত্র অঙ্কন করব। মনে করো আমি গ নাম্বারের উত্তর লিখতেছি, তখন আমরা কি লিখব? যে উদ্দীপকে উল্লেখিত খ অঞ্চলের জলবায়ু হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। কি হবে? উদ্দীপকের খ জলবায়ু অংশটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অংশের বৈশিষ্ট্য বহন করে বা নিরক্ষীয় জলবায়ু। তখন তোমরা কি করবা? হয়তো তুমি পৃথিবীর এরকম একটা মানচিত্র অঙ্কন করতে পারো, যে দেখো এইটার মতো হবে না, কিন্তু তোমার মতো কি করবা? যে তুমি যতটা পারো আর কি, যে তুমি যতটা পারো আর কি ততটা পরিমাণ তুমি এইভাবে আর কি করবা, যে একটা মানচিত্র এইভাবে দেওয়ার চেষ্টা করবা। দেখো, এই যে জাস্ট একটা করে বুঝাই দিলাম, তারপরে কি করলাম? যে তুমি এইভাবে একটা মানে নিরক্ষরেখা বরাবর এইভাবে একটা রেখা টেনে দিলা আর কি, ঠিক আছে? টেনে দেওয়ার পরে তুমি এইভাবে দেওয়ার পরে তুমি এখানে খ নাম্বার দেওয়ার পরে এখানে লিখে দিবা যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তার মানে এখানে তুমি সবকে লিখবা, কিন্তু এই যে চিত্র দেওয়ার মাধ্যমে তোমার সেটা আরেকটু ভালো করে বোঝা যাবে। কিন্তু তাহলে চিত্র প্রথমে দিলা, এটার নামকরণ করলা, তারপরে কি বলবা? যে এই নিরক্ষীয় অঞ্চলে, মুখস্থ আমি করবো না, মুখস্থ আমার দরকার নাই, জাস্ট এতটুকু খেয়াল করো এখানে কোন কোন অঞ্চল রয়েছে। দেখো, এখানে রয়েছে তোমার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, এদিকে রয়েছে আবার একদম এদিকে মালদ্বীপ ধরে মাঝে মাঝে, এদিকে আবার তোমার কঙ্গো, আফ্রিকার যে কঙ্গো অববাহিকা রয়েছে, মালি রয়েছে, এদিকে ব্রাজিল রয়েছে, এদিকে ব্রাজিলের যে আমাজন যে বন রয়েছে, এই সকল অঞ্চলগুলো কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে প্রথমে আমি কি করলাম? নিরক্ষীয় অঞ্চল বললাম, মানচিত্র দিলাম, এই অঞ্চলের কয়েকটি দেশের নাম আমি দিয়ে দিব, ঠিক আছে? দেওয়ার পরে এই অঞ্চলের বৈশিষ্ট্য কি কি, এই অঞ্চলের বৈশিষ্ট্য কি কি সেইগুলো লিখবো। যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কিছু বৈশিষ্ট্য হলো যে এই অঞ্চলের সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, সূর্য সারা বছর এই অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়, এবং প্রত্যেক দিন এই অঞ্চলে তোমার পরিচালন প্রক্রিয়া, এখানে বৃষ্টিপাত হয়, এই অঞ্চলের মানুষ এই জন্য কর্মক্ষম হয় না, অত্যাধিক তাপ থাকে এজন্য কর্মক্ষম হয় না, অনেক ক্লান্ত হয়ে পড়ে। এবং এই অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে দিন রাতের পার্থক্য হয় না, মানে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত থাকে। কেন? কারণ সূর্য এখানে লম্বভাবে একভাবে কিরণ দিতে থাকে বলে এই নিরক্ষীয় অঞ্চলে সূর্যের, পৃথিবী নিরক্ষীয় অঞ্চলে কোনো দিন রাতের পার্থক্য হয় না। আবার যে উষ্ণমণ্ডল বা শীত, এইগুলো তেমন হয় না, এটারও পার্থক্য নাই। তার মানে তাহলে এই যে পয়েন্টগুলো আমি যেগুলো তোমরা বললাম, এইগুলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল যখনই আসবে তখন এই বর্ণনায় লিখে দিতে হবে। বুঝা গেল? তাহলে কিভাবে আমরা হচ্ছে এটা লিখতে হবে, উত্তর করতে হবে, আমরা কি এটা বুঝতে পারলাম? তারপরে বলতেছি যে ঘ নাম্বারে উদ্দীপকে উল্লেখিত ক অঞ্চলের জলবায়ু
যেটা কি চিরসবুজ বনভূমি গঠনে সহায়তা করে। উদ্দীপকের ক অঞ্চলের জলবায়ু চিরসবুজ বনভূমি গঠনে সহায়তা করে। একটা বিষয় এখন খেয়াল করো, ক অঞ্চল, দেখো যে একটা প্রশ্নের সাথে যদি খ নাম্বার হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের সাথে আবার ঘ এখানেও কি একই দিবে না, মূলত এই চিত্রের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে। এই চিত্রটা হবে ক হবে একটু নিচের দিকে, একটু ক হচ্ছে একটু নিচের দিকে হবে। তার মানে এটা তোমাদের টেস্ট প্রশ্নে এটা দেখবা যে টেস্ট পেপারে এটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলকে নির্দেশ করতেছে। কেন? কারণ নিরক্ষরেখার উত্তর দিকে 23.5 ডিগ্রি অক্ষাংশ বরাবর এবং কর্কট ক্রান্তি রেখা এবং 23.5 ডিগ্রি অক্ষাংশ বরাবর মকর ক্রান্তি রেখা, এই যে 23.5 ডিগ্রি অক্ষাংশ কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা, এই রেখা বরাবর ঠিক এর উভয় পাশে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মৌসুমী জলবায়ু অঞ্চল দেখা যায়। মৌসুমী জলবায়ু অঞ্চল দেখা যায়। এখন এই মৌসুমী জলবায়ু অঞ্চলে বলছে কি চিরসবুজ বনভূমি গঠন করে। এখন কেন এই বিষয়গুলো একটু দেখি। যে মৌসুমী জলবায়ু অঞ্চলের যে কয়েকটা দেশ, যেমন ভারত, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এই অঞ্চলগুলো আর কি, তাহলে এই অঞ্চলগুলো, এদিকে আবার তোমার ক্যারিবিয়ান অঞ্চলগুলো কিন্তু এখানে রয়েছে আর কি। তার মানে এই নামগুলো সম্পর্কে দিলাম, এই যে নামগুলো সম্পর্কে আমি দিলাম, এইটা মৌসুমী জলবায়ু অঞ্চল। সরি, যেহেতু এটা ক দেয়া রয়েছে, যদি এখানে হচ্ছে যদি ক এখানেও থাকতো এবং এখানেও আছে, মানে কি দুইটাই কিন্তু তোমার মৌসুমী জলবায়ু অঞ্চল। যেহেতু ক এখানে দিচ্ছে, ঠিক ক এই অঞ্চলের বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। এই যে অস্ট্রেলিয়া রয়েছে, দেখো অস্ট্রেলিয়া রয়েছে এবং এদিকে দক্ষিণ আমেরিকার কিন্তু আর্জেন্টিনা, এই অঞ্চলগুলো কিন্তু এখানে রয়েছে। এভাবে কিন্তু নামকরণগুলো করতে হবে। তারপরে মৌসুমী জলবায়ু অঞ্চলের যে প্রধান বৈশিষ্ট্য, যে মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যটা কি, যে ঋতু পরিবর্তনের সাথে সাথে এর বায়ুর দিকটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য ঋতুর পরিবর্তনের সাথে সাথে বায়ুর দিকটা পরিবর্তন হয়ে যায়। এটার মানে হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলে বায়ুটা কি হয়, সব সময় এই স্থলভাগ। শীতকালে কখন মৌসুমী জলবায়ু, যেহেতু শীতকাল হয়, শীতকালে হচ্ছে এই স্থলভাগ থেকে উত্তর এবং পূর্ব দিক থেকে তোমার এই সমুদ্রের দিকে কিন্তু এই মৌসুমী জলবায়ু প্রবাহিত হয়। আবার যখন বর্ষাকাল হয়, গ্রীষ্মকাল থাকে, তখন এই যে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর, এই ভারত মহাসাগর বঙ্গোপসাগর থেকে তোমার কি এই যে দক্ষিণ পশ্চিম দিক থেকে এই উত্তর পূর্ব দিকে বায়ু প্রবাহিত হয়। তাহলে বিষয়টা বুঝতে পারলাম এটা কিরকম, যে মৌসুমী জলবায়ু অঞ্চলে সব সময় যে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয় যখন শীতকাল। আবার যখন গ্রীষ্মকাল বা বর্ষাকাল, তখন এই যে ভারত মহাসাগর বঙ্গোপসাগর এইখান থেকে, মানে দক্ষিণ পশ্চিম দিকের বায়ুটা উত্তর দিকে তখন প্রবাহিত হয়। তাহলে আমরা এই পয়েন্ট কিন্তু বুঝতে পারলাম যে মৌসুমী জলবায়ু অঞ্চলের এই বাতাস কিভাবে প্রবাহিত হয়। এখন চিরসবুজ হওয়ার কারণটা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলে যখন শীতকাল যখন আসে, তখন কিন্তু তোমার জলীয় বাষ্প কম থাকে এবং এইটার ফলে তোমার অনেক পাতা কিন্তু ঝরে যায়। কিন্তু একটা বৈশিষ্ট্যটা আছে যে সব পাতা একবারে ঝরে যায় না, আস্তে আস্তে ঝরে। এই কারণে মৌসুমী জলবায়ু অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয় এবং এর ফলে এই স্থানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে মৌসুমী জলবায়ু অঞ্চলে চিরসবুজ বনভূমি দেখা যায়। তাহলে এই প্রশ্নের কি সমস্যা রয়েছে? তবে নিরক্ষরেখার এই যে আমাজন বনেও কিন্তু চিরসবুজ কিন্তু থাকে। যদি বলা হয় যে কোন জলবায়ুতে চিরসবুজ বনভূমি গঠিত হয়, লিখতে হবে যে মৌসুমী জলবায়ু অঞ্চল। তাহলে আমরা এই প্রশ্নের সমাধান কিন্তু করতে পারলাম। এখন পরবর্তী অংশটা দেখি, যে এটা 2023 সালে প্রশ্নটা এসেছে। এর মানে এই দেখো যে তোমার ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন আসলেও একটা আসবে।
ষষ্ঠ অধ্যায় থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে একটা আসবে, কিন্তু তোমার পঞ্চম অধ্যায় থেকে মিনিমাম 2টা করে প্রশ্ন তোমরা পাবে। তাহলে এখন আমরা দেখি এই প্রশ্নে কি বলা হচ্ছে, যে ক এক বাংলাদেশের একটা ঋতু সম্পর্কে বলতেছে, ক ঋতু যেটা মার্চ এবং মে। আচ্ছা, তোমরা কি জানো যে বাংলাদেশে যখন মার্চ এবং মে মাস থাকে তখন কোন ধরনের ঋতু দেখা যায়? আবার খ কে বলছে জুন এবং অক্টোবর, এবং গ কে বলতেছে যে নভেম্বর এবং কি নভেম্বর এবং ফেব্রুয়ারি। এখন আমাকে বলছে যে উদ্দীপকের গ ঋতুর বর্ণনা দাও। দেখছো, ঋতু সম্পর্কে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে, ঋতু সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসেছে যে আমাদের উদ্দীপকে উল্লেখিত গ ঋতুর বর্ণনা দিতে হবে। আর গ ঋতুটা হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, নভেম্বর থেকে ফেব্রুয়ারি। আচ্ছা, নভেম্বর থেকে ফেব্রুয়ারি, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কোন ঋতু দেখা যায়? ওই যে সালমান আহমেদ বলতেছে ভাইয়া এমসিকিউ নিয়ে টেনশন হচ্ছে। ভাই, টেনশন নেওয়ার কারণ নাই। আমরা এই যে এখন যে ক্লাস নিচ্ছি, আমরা ষষ্ঠ অধ্যায় ক্লাস নিচ্ছি এবং সাথে সাথে অষ্টম অধ্যায় ক্লাস নিব। এর মানে আমাদের মোট 3টা ক্লাসে পুরা প্রথম পত্র শেষ। কিন্তু আমরা এই যে সন্ধ্যা 7টার থেকে আমরা আবার শুরু করব পুরা ওয়ান শটে, সেখানে এমসিকিউ প্রশ্ন বেশি থাকবে। সেখানে পুরা অধ্যায়ের যে এমসিকিউ প্রশ্ন রয়েছে এমসিকিউ সলভ আমরা করব। আমরা একসাথে এমসিকিউ সলভ আবার সিকিউ সলভ এইগুলো সব একসাথে করব। তাহলে তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আমরা এমসিকিউ পড়াশোনা করব, ঠিক আছে? এমসিকিউ পড়াশোনা করব, টেনশন নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, তারপরে যদি এই যে ক নম্বরে যে প্রশ্নটা বলছে, দেখো জলবায়ু কাকে বলে? জলবায়ু কাকে বলে? সুন্দর একটা প্রশ্ন। জলবায়ু কাকে বলে, এখন তোমরা এটা উত্তর করো যে জলবায়ু কাকে বলে। আমি খ নম্বরেরটা বুঝাই, তোমরা জলবায়ু কাকে বলে লিখে দাও। নিরক্ষীয় অঞ্চলে কেন অধিক বৃষ্টিপাত হয়? যে নিরক্ষীয় অঞ্চলে কেন অধিক বৃষ্টিপাত হয়, দেখো আমি গ নম্বরেরটা দেখাচ্ছি যে নিরক্ষীয় অঞ্চলে, দেখো নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এই স্থানে তোমার দিন ও রাত্রির যে পার্থক্য হয় না, এবং সূর্যের লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এই স্থানের সমুদ্র থেকে, এই স্থানে যে সমুদ্র রয়েছে এই সমুদ্র থেকে অধিক জলীয় বাষ্প কিন্তু মেঘে কিন্তু জমা হয়। অধিক জলীয় বাষ্প কি হয়? মেঘে জমা হয়। কিন্তু এই যে যখনই বিকেল বেলা হয় এই জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে এই স্থানে পরিসরণ প্রক্রিয়ায় প্রত্যেক দিন বৃষ্টিপাত হয়। এই প্রত্যেক দিন বৃষ্টি হওয়ার কারণে এখানে কিন্তু গভীর অরণ্য কিন্তু সৃষ্টি হয়। তাহলে এক কথায় নিরক্ষীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাত হওয়ার কারণ যে সূর্য লম্বভাবে এখানে কিরণ দেয়, এই সূর্যের লম্বভাবে কিরণ দেওয়ার কারণে অধিক জলীয় বাষ্প উৎপাদিত হয় বা উৎপন্ন হয়, এবং অধিক জলীয় বাষ্পের কারণে এখানে অধিক বৃষ্টিপাতও হয়ে থাকে। তাহলে এখন গ ঋতুর যে বিষয়টা তোমরা বলছিলে যে শীতকাল, তোমরা অনেকেই বলছো যে শীতকাল। ওকে, সালমান আহমেদ বলছে কোন স্থানের আবহাওয়ার 30-40 বছরের গড় অবস্থাকে জলবায়ু বলে। সুন্দর। শীত ঋতু, ঋতু বানানটা একটু ভুল আছে। রামিসা তার জান্নাত বলছে ঋতু, আর ঋতুটা একটু বানানটা ঠিক করে নিবা। এখন দেখো বাংলাদেশে যখন নভেম্বর এবং ফেব্রুয়ারি মাস হয় তখন কিন্তু কি দেখা যায় যে শীতকাল আমরা দেখতে পাই। আমরা কি দেখি যে শীতকাল আমরা দেখতে পাই। এখন বাংলাদেশে কোন ধরনের জলবায়ু দেখা যায়? যে বাংলাদেশে হচ্ছে মৌসুমী জলবায়ু দেখা যায় না? বাংলাদেশে হচ্ছে মৌসুমী জলবায়ু কিন্তু দেখা যায়। বাংলাদেশে হচ্ছে মৌসুমী জলবায়ু দেখা যায়, এবং মৌসুমী জলবায়ুতে এবং শীতকাল হচ্ছে তোমার মৌসুমী জলবায়ুতে শীতকাল কিন্তু আমাদের নভেম্বর এবং ফেব্রুয়ারি মাসে পাচ্ছি। এখন শীতকালে কি আমরা বৃষ্টিপাত পাই? মানে শীতকালে কি বৃষ্টিপাত আমরা তেমন দেখতে পারি? আচ্ছা, আমি একটু কথা বলি, তোমরা একটু ক্লাসে থাকো, আমার স্যার ফোন দিছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার স্যার ক্লাস নাই স্যার, এমনিতে কোনো ক্লাস নাই, আমরা প্রেজেন্টেশন দিতে পারি। না স্যার, অসুবিধা নাই। সিয়াম হচ্ছে ও আমাদের ব্যাচেরই।
না, ও তোমাদের সাথে না? জি স্যার। লিটল গ্রুপ? জি স্যার। ও কোথায় থাকে? ও তো ক্যাম্পাসের আশেপাশে। ও গ্রুপে আসে বলছে? ও, এটা তো বলেও নাই গ্রুপে, আমার গ্রুপে সবাই বলছিল যে কালকেই আমাকে দেওয়ার মেসেজ জন্য। দিছে। ও স্যার, স্যার একার সমস্যা, তাহলে 4 জন ওরা পরে দিবে স্যার। তাহলে এক কাজ করো, কালকে 11:30 থেকে বলো। ঠিক আছে স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। অন্য তো ক্লাস নাই, এমনি তো কোনো ক্লাস জি নাই স্যার, না? এমনিতে ক্লাস নাই। তাহলে 11:30 থেকে গ্রুপে বলে দেওয়া। ঠিক ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোনো অসুবিধা হলে স্যার সাথে যোগাযোগ করতে বললাম বাকিদের। ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আমরা আসলে আমার স্যার একটু কল দিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের স্যার কল দিয়েছিল, এই কারণে আর কি কল কাটতে পারিনি। এখন দেখো যে আমাদের কি কি রয়েছে, যে নভেম্বর এবং ফেব্রুয়ারি মাসে আমাদের শীতকাল, এবং বাংলাদেশের এটা হচ্ছে মৌসুমী জলবায়ু। এখন বাংলাদেশে এই যে মৌসুমী জলবায়ুতে একটা প্রধান বৈশিষ্ট্যটা কি আমি বললাম, যে মৌসুমী জলবায়ুতে তোমার বায়ুটা কিভাবে প্রবাহিত হয়। আমি যদি বলি যে বাংলাদেশের যদি একটু চিত্র দেখাই, আমরা যদি বাংলাদেশের একটু যদি চিত্রগুলো তোমাদের সামনে একটু দেখাই, তাহলে একটু বুঝতে আমাদের একটু সুবিধা হবে। ওকে, দেখো এটা একটু বাংলাদেশের একটা চিত্র। তাহলে এই যে বাংলাদেশ, এখন বাংলাদেশের এই মনে করো এদিকে মানে এদিকে তো ভারত রয়েছে, তাই না? ভারত রয়েছে, এদিকে নেপাল রয়েছে, এই যে হিমালয় পর্বত রয়েছে এই উত্তরে। এখন এই হিমালয় পর্বত রয়েছে, এবং হিমালয় পর্বত থেকে তোমার যে গঙ্গা থেকে বাংলাদেশে পদ্মা, আবার এখানে কিন্তু এইভাবে কিন্তু ব্রহ্মপুত্র নদ এইভাবে কিন্তু এসেছে, ঠিক আছে। কিন্তু এই যে হিমালয় পর্বত, এই পর্বত এবং বাংলাদেশের দক্ষিণে কি রয়েছে? বঙ্গোপসাগর রয়েছে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। শীতকাল যখন আসে বাংলাদেশে, যে মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, ঋতু যখনই পরিবর্তন হবে তখনই কিন্তু এর বায়ুর দিকটা পরিবর্তন হবে। কিন্তু এই যে শীতকালের সময় বাংলাদেশের বায়ুটা কোন দিক থেকে প্রবাহিত হয়? উত্তর দিক থেকে। কোন উত্তর দিক থেকে? এই দেখো, উত্তর পূর্ব দিক থেকে। বাংলাদেশে যখন শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, তখন কি হয়, এই যে রাশিয়া, উপরে রাশিয়া রয়েছে, চীন রয়েছে, মঙ্গোলিয়া রয়েছে, এই অঞ্চলে শীতল বায়ু হিমালয় ভেদ করে বাংলাদেশের উপর দিয়ে এই বায়ুটা আসতে থাকে। তখন কি, যে দেখো এই যে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে এই যে বরফ যেটা হিমালয় থাকার ফলে আমাদেরকে এত বেশি শীত পোহাতে হয় না। এই জন্য হিমালয় কিন্তু এই বরফ শীত এই অংশগুলো কিন্তু বাধা পায়। তারপরেও যে অংশটা আসে বাংলাদেশে, সেটা উত্তর পূর্ব দিক থেকে। শীতকালে বাংলাদেশে উত্তর পূর্ব দিক থেকে বাংলাদেশের উপর দিয়ে বায়ু প্রবাহিত হয়, এই কারণে বাংলাদেশে শীত আসে। কিন্তু বাংলাদেশে যদি বায়ুটা যদি এই যে বঙ্গোপসাগরের দিক থেকে প্রবাহিত হতো, যে পশ্চিম, এটা কি বাংলাদেশের পশ্চিম না, এই পশ্চিম দক্ষিণ মানে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু যদি প্রবাহিত হতো, তাহলে এই বঙ্গোপসাগরের বায়ুটা, বঙ্গোপসাগরের যে উষ্ণ